যে কোনো জায়গায় কোনো মহিলাকে রাত্রে নাইট ডিউটি করতে হলে সে যে কেউ এসে তাকে ধর্ষণ করে খুন করে যেতে পারে। আমাদের বিচারকরা বলবেন এটা বিরল থেকে বিরলতম নয়, এটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম নয়। মানুষ কোথায় আস্থা রাখবে, কোথায় ভরসা রাখবে? সারাদিন তুমি কোর্ট চত্বরে ছিলে, অজস্র মানুষের সঙ্গে কথা বলেছো। খুব জানতে ইচ্ছে করছে আমার, তাদের কি দাবি ছিল, তাদের কি বক্তব্য ছিল, তারা কি বলছেন, কি শুনেছো তুমি সমাজতা? স্বর্ণালী আস্থা রাখার জায়গা নেই তো, স্বর্ণালী একেবারেই আস্থা রাখার জায়গা নেই। স্বর্ণালী আস্থা রাখতে মানুষ পারছেন না, কারণ যতবার আমরা গেছি, যখন শাস্তি ঘোষণা হয়নি স্বর্ণালী, তখন মানুষের কাছে গেছি, মানুষকে জিজ্ঞেস করেছি কতটা শাস্তি চান সঞ্জয় রায়ের। উত্তরে বলছেন শাস্তি তো সঞ্জয় হবে, কিন্তু তদন্ত সঠিক হয়েছে তো? কেন এই প্রশ্নগুলো তারা করছেন এখন আরো বুঝতে পারছি। যখন অনির্বাণ দাস বলছেন বিরলতম থেকে বিরলতম নয়, অনির্বাণ দাসের হাতে আজকে সুযোগ ছিল, বিচারকের হাতে আজ সুযোগ ছিল সামাজিক নিদর্শন তৈরি করার, সুযোগ ছিল সমাজে দেখিয়ে দেওয়ার আঙুল দিয়ে দেখুন দেখুন নরকের কীট হতে চাইলে তার ঠিক কি পরিণতি হয়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সুযোগ ছিল যে নরকের কীটদের জন্য কি ব্যবস্থা এই জুডিশিয়ারি নিতে পারে। তিনি তা দেখালেন না, দেখাতে পারলেন না। শুধু তাই নয়, আমি আবার বলবো সে অজস্র মানুষের কথা যারা রাত দিন এক করে রাস্তা কামড়ে ধরে প্রতিবাদ চালিয়েছেন, যারা অভয়ের জন্য রাত দখল করেছেন। আমরা রাতের পর রাত সেই ছবি দেখিয়েছি, সেই সব মানুষের কাছে যখন আমাদের প্রতি সৈকত গেছে, রুমকি গেছে, তারা জিজ্ঞেস করেছে কতটা শাস্তি চান, তারা তো তদন্তেই ভরসা রাখতে পারেননি। তারা পরিষ্কার বলছেন যে সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শুধু ফাঁসি চাই বলছেন না, সঙ্গে বলছেন শুধু সঞ্জয় রায় কেন, বাকি দোষীরা ছাড়া পেয়ে যাচ্ছে কেন। আবারও বলছি, আমরা একটা বিষয় নেই, যেরকম স্বর্ণালী মাথায় ভীষণ রকম স্বর্ণালী মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি বলছিলে সকাল থেকে তারা তো তাদের বক্তব্য হচ্ছে একা সঞ্জয় রায় কেন, বাকিরা তাহলে কোথায় গেল, বাকিদের নামগুলো কবে আসবে, তার জন্য আর কত অপেক্ষা করতে হবে। এর জন্য একই মানুষজন সকাল থেকে একই প্রশ্ন করে যাচ্ছেন। এরপর যখন তারা ফাঁসির জন্য তারা দাবি করেছে, তারা যখন জানতে চাইছে সর্বোচ্চ শাস্তিটা পাচ্ছে কিনা সঞ্জয়, তখন এই রকমের সাজা, তখন এই রকমের সাজা ঘোষণা হলো। সাজা যখন বাইরে যখন জানানো হলো, যখন সবাই জানতে পারলো, যখন তুমি সেখানে লাইভে জানাচ্ছ, সেই সময় কি প্রতিক্রিয়া দেখতে পেলে তাদের মধ্যে? হতাশা স্বর্ণালী, এক কথায় হতাশা। হতাশা এই কারণে যে এই ধরনের নরকের কীটদের ছেড়ে দিলে আমরা জানি আমাদের জুডিশিয়ারি কোন পথে চলে। ধরো যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সত্যি কি যাবজ্জীবন হয় না? যাবজ্জীবন মানে তো বেশ কয়েকটা বছর। যদি আমার ব্যবহার ভালো থাকে জেলে, যদি সঞ্জয় ব্যবহার ভালো করে, কি কয়েকটা কাজ করে দেখাতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু সেই শাস্তি মাপযোগ্যও হয়ে যায় অনেক সময়। তুমি ভাবো স্বর্ণালী, সেকেন্ড অ্যাসপেক্ট বলছি আমি, আদালত বলে দিয়েছে সঞ্জয় রায়ের হাত খোলা রয়েছে, সে উচ্চতর আদালতে যেতে পারে। যেখানে উচ্চতর আদালতে সঞ্জয় রায় যে যাবে, তার আইনজীবী আদালতে বলে দিয়েছেন, তিনি ইঙ্গিত দিয়েছেন। এবার দরদামটা কোত্থেকে শুরু হবে? দরদাম শুরু হবে এই যাবজ্জীবন কারাদণ্ড থেকে, ফাঁসি থেকে নয়। অর্থাৎ ফাঁসির সাজা নিয়ে কিন্তু পরবর্তী আদালতে আপিল করবে সঞ্জয়, এমনটা নয়। ফাঁসির সাজা কমাতে নয়, আমাকে তো যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, আগেই তো বলে দিয়েছে রেয়ারেস্ট অফ রেয়ার নয়, তাহলে কেন আমার শাস্তি আরো কমবে না? সঞ্জয় রায়ের হাতে ছুতো পেয়ে গেল সঞ্জয় রায়। সাধারণ মানুষ বলছেন তারা হতাশ এই রায়ে, ভীষণ রকম ভাবে হতাশ। কারণ সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হলে সেখান থেকে হাইকোর্টে আলোচনা শুরু হতো, শুনানি শুরু হতো। এখন শুনানিটা অনেকটা নিচ থেকে শুরু হবে, যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু হবে। সঞ্জয় রায় বেরিয়ে গেলে, ভালো ব্যবহার করে, নিজের কাজ দেখিয়ে ভালো ব্যবহার করে যদি তাড়াতাড়ি মুক্তি পেয়ে যায়, নরকের কীটটা তো আবার সেই সম্ভাবনাও তো রয়েছে। আমি এদিক দিয়ে এটা নিয়ে অনির্বাণের কাছে আসবো, যে এরপর তো অনেক তোর অপশন থাকে, রাস্তা থাকে, যাবজ্জীবনের মধ্যে ভালো ব্যবহার দেখে আরো অনেক কিছু থাকে, অনেকগুলো পয়েন্ট থাকে, সেগুলো দেখে তো সেই সাজাটাও কম হতে পারে। আমি প্রশ্ন নিয়ে অনির্বাণের কাছে আসবো, তার আগে ছোট্ট করে একটা আপডেট নিয়ে নি। অর্ণব আমাদের সঙ্গে রয়েছে নার্জিকর হাসপাতাল চত্বর থেকে। অর্ণব, তোমার কাছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একবারই একটু থামাচ্ছে, একবারই স্বর্ণালী এই মুহূর্তে আমার সাথে রয়েছে আর্জিকর মেডিকেল কলেজের যারা চিকিৎসকরা, যারা আন্দোলনে ছিলেন তারা, এবং তাদের কাছ থেকে আমি দেখব বিরলতম ঘটনা নয়, জানালো একজন মহিলা তিনি কর্মসংস্থানে এসে খুন হলেন, ধর্ষণের শিকার হলেন, মারা গেলেন। সেটা বিরলতম না হলে তাহলে কোনটা বিরলতম, কি মনে করছেন?
এটা যদি বিরলতম ঘটনা যদি না হয় তাহলে আমরা কোনটাকে ধরবো, কোনটাকে? তাহলে জঙ্গলে গিয়ে এরকম ঘটনা ঘটলে আমরা ওটাকে বিরলতম ধরবো? যেহেতু অ্যানিমালস এক্সটিং স্পিসিস অ্যান্ড ওটা এন্ডেঞ্জার্ড এরিয়া, প্রোটেক্টেড এরিয়া, তাহলে ওখানে গেলে এরকমই মনে হবে যে ওখানে গেলে কিছু গন্ডগোল ঘটলে তাহলে পরে ওটা বিরলতম। বাট আমার যদি আমার কর্মস্থানে আমার এখানে যদি হয় তাহলে ওটা বিরলতম না। তো আপনারা এর পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কি অন্য আন্দোলনের পথে যাবেন? হ্যাঁ, আমাদের যে লিডার্স আছে ওনারা যেটা ঠিক করবেন, আমরা যেটা মনে করব, ওনারা যেটা মনে করবেন ওদের পথেই আমরা চলবো। একদমই দেখো স্বর্ণালী, যারা চিকিৎসকেরা তারা কিন্তু বলছেন যে এই যে আরজিকর মেডিকেল কলেজ এবং এই যে বিল্ডিং, এই বিল্ডিংই ছিল ঘটনাস্থল এবং এখানেই ঘটনা ঘটেছিল। কিন্তু চিকিৎসকরা যেটা বলছেন যদি এই ঘটনা বিরলতম না হয় তাহলে সেক্ষেত্রে কোন ঘটনাকে বিরলতম করা যেতে পারে, এবং যারা এবং এখানে কিন্তু বিভিন্ন পেশেন্ট পার্টিরা রয়েছেন তাদের কাছেও জানতে চাইবো যে তারা কি ভাবছেন। তার কারণ হচ্ছে যে আরজিকরে যে ঘটনা। একদমই তাই। অর্ণব, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে শিয়ালদা চত্বরের ছবি আমরা দেখছি, শিয়ালদা আদালত চত্বরের, এবং সেখানে ঠিক করছে মানুষজন। একই সঙ্গে স্বাস্থ্য ভবন, সেখানেও বিক্ষোভ শুরু হয়ে গেছে। এই স্বাস্থ্য ভবন, এখানে ময়ূক রয়েছেন, অনির্বাণ রয়েছেন। টানা সাক্ষী থেকেছি আমরা দিনের পর দিন। জুনিয়র চিকিৎসকরা বিচারের জন্য রাস্তায় বৃষ্টিতে ভিজে ভিজে অপেক্ষা করেছে। সেই স্বাস্থ্য ভবনের চত্বরের সামনে থেকে আমাদের সঙ্গে এখন রয়েছেন বিট্টু। আরজিকরের জুনিয়র ডাক্তারদের বক্তব্য শুনলাম, তারাও একই কথা বলছেন যে এটা যদি বিরল থেকে বিরলতম না হয় তাহলে আর কোনটা? স্বাস্থ্য ভবনের সামনে কি ছবি বিট্টু? দেখো, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বারবার বলছিলাম যে এখন দেখতে পাচ্ছি বিজেপির তরফে কার্যত বিক্ষোভ চলছে এবং স্বাস্থ্য ভবনের সামনে চলছে। যেই স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘদিন ধরে চিকিৎসকরা বিক্ষোভ দেখিয়েছেন এই আরজিকর ইস্যুকে সামনে রেখে। কিন্তু সবচেয়ে প্রহসনের জায়গা যেটা উঠে আসছে, বিচারক বলছেন বা বিচারপতি বলছেন যে এটা বিরলতম ঘটনা নয়। একটা সরকারি অফিসে, অর্থাৎ একটা স্বাস্থ্য দপ্তরের একটা অধীনে একটা হাসপাতাল, সেই হাসপাতালের অভ্যন্তরে একজন নার্স, সে সরকারি হাসপাতালের অভ্যন্তরে তিনি ধর্ষণ হচ্ছেন, তিনি খুন হচ্ছেন, এবং তার সঙ্গে জড়িত রয়েছেন যে মূল অ্যাকিউজ, সে হচ্ছে সঞ্জয় রায়, যিনি একজন সিভিক পুলিশ, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি স্বরাষ্ট্র দপ্তরের অন্দরে কাজ করেন। অর্থাৎ এই যে সরকারের যে সিস্টেমের মধ্যে থেকে এই ধর্ষণের ঘটনা, এই খুনের ঘটনা, তাহলে এটা বিরলের থেকে বিরলতম ঘটনা নয়। তাহলে আদতে কোর্টের অভ্যন্তরে যে বিচার প্রক্রিয়া চললো সেটা কি আদতে প্রহসন? এইটা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম যে সাধারণ মানুষ প্রচুর কথা বলছিলেন এই নিয়ে। আমি একবার একটু যারা মহিলারা রয়েছেন এখানে, যারা অংশগ্রহণ করেছেন, আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে সঞ্জয় রায়ের, ক্যামেরার দিকে আসুন, সঞ্জয় রায়ের ঘটনাটা আপনারা জানেন যে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। কিন্তু একটা বিষয়, যিনি বিচার করলেন তিনি বলছেন যে গোটা ঘটনা বিরলের থেকে বিরলতম নয়। অর্থাৎ নার্স সরকারি হাসপাতালের ভেতর ধর্ষণ হচ্ছেন, খুন হচ্ছেন, জড়িতকে একজন সিভিক পুলিশ। অর্থাৎ এটা বিরলের থেকে বিরলতম ঘটনা নয়। তাহলে কি বিচারের নামে প্রহসন হলো মনে করছে? একদম বিচারের নামে প্রহসন হলো। আর মমতা মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যেভাবে চাইলেন সেভাবেই হলো। মানে এটা তৃণমূল কংগ্রেস একদম জড়িত আছে। যেভাবে শুরু থেকে তথ্য লোপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, পুরো পশ্চিমবঙ্গ কি পুরো ভারতবর্ষ এই জিনিসটাকে দেখেছে। সব কিছু স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। একটা পশ্চিমবাংলার মহিলা হিসেবে আমি এটাই বলবো। সেটা বলছি, আপনি একজন মহিলা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই যে কোর্টের অভ্যন্তরে যেই শুনানি হলো বা যে বিচার প্রক্রিয়াটা চললো, আপনি সাধারণ মানুষ এবং একজন মহিলা হিসেবে কিভাবে দেখবেন? এটা একদম আমি ভালোভাবে, আমরা কোর্টের বিচারের উপরে কিছু বলছি না, কিন্তু একটা সাধারণ নাগরিক হিসেবে, একটা মহিলা হিসেবে পুরো পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আজকে রয়েছে তৃণমূল কংগ্রেসের শাসনকালে, তাহলে সেটাকে আমরা ভালোভাবে দেখছি। আমি আরো বেশ কয়েকজন মহিলার সঙ্গে কথা বলবো। আজকে জানেন তো সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো, কিন্তু কোর্ট বলছে বিরলের থেকে বিরলতম ঘটনা এটা নয়। একটা সরকারি হাসপাতালের অভ্যন্তরে একজন নার্স খুন হচ্ছেন, ধর্ষণ হচ্ছেন, এবং কে ধর্ষণ করছেন? একজন সিভিক পুলিশ, অর্থাৎ সেও স্বরাষ্ট্র দপ্তরের অন্দরে কাজ করে। আজকে কোর্টে যা বিচার হলো, এটা কি প্রহসন না অ্যাকচুয়ালি বিচার হলো? আপনি কি মনে করেন একজন মহিলা হিসেবে? আমার তো মনে হয় প্রথম কথা হচ্ছে, আমরা প্রথম দিন থেকে যেটা শুনে আসছি তাতে কখনোই সঞ্জয় রায়ের একার পক্ষে এটা হওয়া সম্ভব নয়। কিন্তু এবার ঘটনা হচ্ছে সঞ্জয় রায় নিজেও তো মুখ খুলছে না। ও যদি মুখটা খুলতো তাহলে ওর চিরদিনের মতো মুখটা বন্ধ হতো না। ও নিজেও মুখ বন্ধ করে আছে। তাহলে এখন মানে আমরা বুঝতেই পারছি যে এটা ওর পক্ষে সম্ভব নয়। এবং যেভাবে আমরা জানি যে টেম্পারিং করা হয়েছে, মানুষের বক্তব্য আমরা শুনছি। পাশাপাশি আবার একবার ময়ূক, অনির্বাণ, শুভ্রাংশুর কাছে একটাই প্রশ্ন, যদি আজকে অভয়া, জানি আমরা এত দিন ধরে প্রশ্ন করছি, এতদিন ধরে মানুষ রাস্তায় নেমেছেন, এত বড় নাগরিক প্রতিবাদ এর আগে কখনো দেখিনি। আমার মনে হয় রেয়ারেস্ট অফ রেয়ার
ছবি বোধহয় আমরা অভয়ার কাণ্ডে দেখেছি। অভয়, আমরা বারবার বলছি, অনির্বাণ এই শো করেছে যে অভয়া কোথাও গোটা পশ্চিমবঙ্গের মানুষকে এক সুতোয় বেঁধে ফেলেছিল প্রতিবাদের ভাষা হিসেবে। প্রত্যেকের প্রতিবাদের ভাষা এক ছিল। গোটা রাজ্যের মানুষ দুভাগে ছিল, হয় অভয়ার পক্ষে না হয় ধর্ষকের পক্ষে। সেই জায়গা থেকে পর্যন্ত যদি বিচার ছিনিয়ে আনতে না পারা গেল, যদি সেক্ষেত্রেও রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হলো, যদি সেখানেও ধর্ষক যাবজ্জীবনের সাজা পেয়ে গেল, যেখানে সম্ভাবনা থাকে অনেক সময়তে সেই যাবজ্জীবনটাও কম হয়ে যাওয়ার কোনো না কোনো কারণ দেখিয়ে, এবং তারপরে সেই ধর্ষক আবারও বেরোবে, আবারও আশপাশ জায়গাতে আমাদের চোখের সামনেই হয়তো এই অভয়ের বাবা মার সামনেই ঘুরে বেড়াবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর মানুষ কোন ভরসায় লড়বে? হাঁসখালির জন্য, মাটিয়ার জন্য, দেগঙ্গার জন্য, ময়নাগুড়ির জন্য, চোপড়ার জন্য, কালিয়াচকের জন্য, কালিয়াগঞ্জের জন্য কোন ভরসায় রাজ্যের মানুষরা, সন্তানহারা মায়েরা বাবারা কোন ভরসা নিয়ে তারা লড়বেন? কিসের ভরসায়? ময়ূখ, অনির্বাণ, শুভ্রাংশু। ক্যাম্পেইন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখতে পাচ্ছি এক্স হ্যান্ডেল, ফেসবুক এবং ইউটিউবে যেভাবে মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন। সময় এসেছে নতুন করে রিফরমেশনের, বিচার ব্যবস্থা নতুন করে ভাবনা চিন্তা, এবং যারা শীর্ষ স্তরের যারা আইনি বিশেষজ্ঞ তাদের কি ভাবার সময় এসেছে যে এই ধরনের মশকরা, এই ধরনের উপহাস, এই ধরনের বিদ্রুপ নিম্ন আদালত বা বিচার ব্যবস্থা অভয়ার মতন মামলার সাথে যদি করতে পারে, এরপর যে কোনো হাসপাতালে এরকম যে কোনো ঘটনা যদি ঘটে তাহলে এটা নর্মালাইজ করতে পারে। এরপর কাকদ্বীপ হাসপাতালে ঘটবে, এরপর মাথাভাঙা হাসপাতালে ঘটবে। যদি কোনো পুলিশ স্টেশনে অন ডিউটি কোনো মহিলা পুলিশ অফিসারের সাথে এরকম ঘটনা ঘটে দুর্ভাগ্যজনকভাবে, সেক্ষেত্রেও অনির্বাণ তার মানে ঠিক এটাই বলা হবে যে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম তো নয়। অনির্বাণ, সুবিধা হয়ে যাবে ময়ূক, তখন তাদের সুবিধা হয়ে যাবে স্বর্ণালী। একটু আগে সমাধিতা যেটা বলছিল, এরপরে হাইকোর্টে সঞ্জয় রায়ের আইনজীবী আপিল করতে শুরু করবেন কোথা থেকে? না আমার মক্কেলের যাবজ্জীবন হচ্ছে, এটা আরেকটু কমিয়ে দিন। যেখানে অভয়ের মা বাবাকে আপিল করতে শুরু করতে হবে, এখান থেকে যাবজ্জীবন হচ্ছে এটাকে উঠিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে যান। অর্থাৎ দরাদরির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একটা মেয়ের ইজ্জত, তার জীবনের দাম নিয়ে দরাদরি চলবে আদালতে। আমি ময়ূকের কথায় আসছি। ময়ূক, তুমি যেটা বলছিলে, এরপর তো আর শুধু রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম কথাটা বলার জায়গাও থাকবে না। এরপর তো এই মামলার রায়টা রেফারেন্স হবে। যত ধর্ষক আছে পৃথিবীতে, যত বিকৃত কাম লোক আছে পৃথিবীতে, তারা ধর্ষণ করবে, একটা করে লয়ার ফিট করবে, তারা অভয় মামলার রায়টাকে সামনে নিয়ে গিয়ে ফেলে দিয়ে বলবে যে এটাও দেখুন, এটা যদি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ক্রাইম না হয় তাহলে আমার মক্কেল কি করে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম করলেন? এই তো রেফারেন্স রয়েছে, অভয়ের ক্ষেত্রে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এই রায়টাকে রেফার হিসেবে জানানো হবে, বারবার রেফারেন্স হিসেবে দেখানো হবে। একদমই তাই। এই মুহূর্তে বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আশফাকুল্লাহ নাই এই মুহূর্তে বক্তব্য রাখছেন, এবার সেখানে যাব আমি। হয়ে যায় এই সব ঘটনাগুলো যদি আপনি একত্রিত করেন, দেখবেন এত বাঁচানোর প্রচেষ্টা থাকে না। তাহলে অভয়ার কি এমন হলো? অভয়ার মধ্যে আপনি রেপ এবং মারার মতো জঘন্য ঘটনা ঘটার পরেও এতজন মিলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতে হলো, এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে। আর একজন অভয়া নয়, আজকের বিচার ব্যবস্থা থেকে আমি আওয়াজ করে বলতে পারি, বিচার ব্যবস্থাকে, বিচারককে হয়তো আমরা ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে। বিচার যেটা হয়েছে তার ক্রিটিসাইজ আমরা করতে পারি। এই দেশের আমরা তেমন নাগরিক, আপনি অফিসার যেমন নাগরিক, আপনি বাবু যেমন নাগরিক, আমরা এই দেশের সমান নাগরিক। আমরা অফিসার এবং বাবুদের মতো সমান জায়গা থেকে বসে যে সমস্ত বিচার হলো, বিচারককে ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু বিচারকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, জাজমেন্টকে আমরা ক্রিটিসাইজ করতে পারি। সেই ক্রিটিসাইজের ক্ষমতা নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি। এই জাজমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না। একজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে বাকি কাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করা হলো। একজনকে জেলের ভিতরে ঢুকিয়ে বাকি কত তোতা পাখিকে উড়িয়ে দেওয়া হলো। আমরা এই প্রশ্নগুলো করতে চাই। একজনকে খাঁচায় আপনি ঢোকাবেন আর বাকিগুলোকে কি বাইরে বাঘ তৈরির জন্য ছেড়ে দেবেন? এটা আমরা মানব না। আমরা মনে করি এটা শুধুমাত্র একটা পাঠ হতে পারে, এটা একটা ধড় হতে পারে। আমরা শুধু ধড় নয়,
মাথাও চাই, লেজও চাই, পুরো শরীরটা চাই। এই অন্যায় যে বা যারা করেছে, যে বা যারা এই অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে বা যারা এই অন্যায়ে মদত দিয়েছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, ডিরেক্ট ভাবে ইনডিরেক্ট ভাবে সবাই সমান অপরাধী, কেউ ছাড়া পাবে না। আজকে আমার গলার আওয়াজ যার যার কানে পৌঁছাচ্ছে, কান খুলে শুনে রাখুন। একজন যদি রাস্তায় থাকে সে আমাদের সাহস। আমরা এই রাস্তায় যুদ্ধ করছি, শুধু একটা ভয় নয়। পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে রোজ রোজ কেন ভয় তৈরি হবে? স্বাধীনতার 75 বছর পরে এসেও এরকম অভয়ার মতো ঘটনা কেন আমাদের দেখতে হবে? প্রশাসন, আইন, আদালত, বিচার ব্যবস্থা আমাদেরকে উত্তর দিয়ে যান। আর কত অভয়া দেখলে, আর কত অভয়া দেখলে তারপর আমরা অভয়াদের জাস্টিস পাবো? এই উত্তরটা আমরা চাই। আমরা চাই এই সমাজে একটা অভয়া তৈরি যাতে না হয়। আমরা চাই যারা জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের জীবন কোনোভাবে নষ্ট না হয়। আমরা চাই যে মায়েরা, যে বোনেরা নিজেদের জীবনটাকে সন্তান, সন্ততি, ভাই, বোন, বাবা, দাদা তাদের জন্য উৎসর্গ করে দিয়ে বাড়ির কাজ করে, সামাজিক কাজ করে, চাকরি করে, পয়সা নিয়ে আসে, আবার বাচ্চা মানুষ করে, আবার ভাইকে সেবা করে, বাবাকে সেবা করে, সেই সমস্ত মায়েদেরকে অসম্মান করার জন্য রেপ এবং মার্ডারের পরে লাইফ ইমপ্রিজনমেন্ট করে দেওয়া, এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। একজন মানুষ হিসেবে এই জাজমেন্টটা আমরা মানছি না, মন থেকে মানলাম না। যে যেখানে আমার বিরুদ্ধে যেমন খুশি কেস করুন, গণতান্ত্রিক রাইট নিয়ে আমি বলছি, জাজকে ক্রিটিসাইজ নয়, জাজমেন্টকে ক্রিটিসাইজ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকারটা এই শিয়ালদার বুক থেকে, শিয়ালদার মাটি থেকে আমরা ঘোষণা করে দিলাম। এই যে অভয়াদের বাঁচানোর, অভয়াদের যে সম্মান বাঁচানোর, অভয়াদের যে এই জায়গাটা বাঁচানোর, রেসপেক্ট বাঁচানোর যে যুদ্ধে অভয়ার বোনেরা, অভয়ার ভাইয়েরা, অভয়ার বাবারা, অভয়ার ছোট ছোট বন্ধুরা এই যুদ্ধে নেমেছিল, সেই যুদ্ধটা বিফলে আমরা যেতে দেব না। ছোট ছোট বাচ্চারা যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানে না, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস তারা বলে উচ্চ কণ্ঠে গলা থেকে স্বর বার করেছিল। আমাদের সমাজে যারা উই ওয়ান্ট জাস্টিসের মানে জানি, এই মানেটা তাদেরকে বোঝাতে হবে। যারা উই ওয়ান্ট জাস্টিসের জায়গা বোঝে না, ব্যাচ নিয়ে ঘুরেছিল, তাদেরকে উই ওয়ান্ট জাস্টিস মানে কি সেটা বোঝাতে হবে। আর সেই বোঝার জায়গা থেকে আমরা যতটুকু জানি আমাদের জীবনের শেষ রক্ত পর্যন্ত বুঝিয়ে যাব। তাতে যত রকমের শক্তি, পুলিশি পাওয়ার, আইনি পাওয়ার, যে কোনো পাওয়ার আমাদের কাছে যদি মাথার উপরে পাহাড় নামিয়ে দেওয়া হয়, আমরা ভয় পাওয়ার কেউ নয়, ভয় পাবো না। এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে। একটা অভয়াকে সম্মানহানি করে, একটা অভয়াকে মেরে, একটা অভয়াকে রেপ মার্ডার করে, এটা যদি আপনি বুঝিয়ে দিতে চান যে একজন অভয়া যদি এরকম ঘটনা ঘটতে পারে, সমাজে সমস্ত অভয়া ঘটনা ঘটানো খুব সহজ হয়ে যাবে। এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। বারবার বলছি, ঘটনার বিরুদ্ধে যেমন যুদ্ধ, মানসিকতার বিরুদ্ধে যেমন যুদ্ধ। কোন মানসিকতা থেকে এরকম অভয়া ঘটনা ঘটে? কোন মানসিকতা থেকে এরকম অভয়া ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদেরকে যারা এই ঘটনাকে সামনে আনার জন্য আন্দোলন করে রাস্তায় থাকে, কোশ্চেন জুনিয়র চিকিৎসকের, এবং তারা বারবার করে প্রতিবাদ করছেন। সত্যি তো এই রায় নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে। এই মুহূর্তে আমি আবারও একবার যাব আরজি করে, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, আরজি করে এক এক করে জুনিয়র ডাক্তাররা তারা জড়ো হওয়া শুরু করেছেন। তাদেরও একই প্রশ্ন, যে প্রশ্ন আমাদের, যে প্রশ্ন গোটা পশ্চিমবঙ্গের মায়েদের, বাবাদের, একই প্রশ্ন যে এইটা যদি বিরল থেকে বিরলতম না হয়, তাহলে বিরল থেকে বিরলতম অপরাধ কোনটা হবে? কি পরিস্থিতি ওখানে আরজি কর হাসপাতাল চত্বরে? অর্ণব, একবারে দেখো স্বর্ণালী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো, এবং তার কাছ থেকে জানতে চাইবো, অনিকেতদা, আজকে যখন এই গোটা প্রক্রিয়াটা চলছিল তখন কিন্তু বিচারককে বলতে শোনা গেল যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। যদি একজন মহিলা হসপিটালে এসে তিনি যদি খুন ধর্ষণের শিকার হয়ে চাকরি করতে এসে মৃত্যু হয় তার, তাহলে সেটা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে সেটাকে কিভাবে বলবে? হ্যাঁ, যেটা বলার প্রাথমিক সেটা হচ্ছে যে হ্যাঁ, একদমই আপনি কী বলেছেন যে একটা মেডিকেল কলেজের ভিতরে অন ডিউটি অবস্থায় একজন কর্তব্যরত চিকিৎসকের রেপ এবং মার্ডারের ঘটনা বিশ্বে এর আগে কোথাও ঘটেছে কিনা আমার জানা।
তাহলে আমার চোখে এটা বিরল ঘটনাই ছিল। মাননীয় বিচারক নিশ্চয়ই তিনি বিবেচনা করে এই রায় কোর্টের সম্পূর্ণ ভার্ডিক্ট কপিটা এলে হয়তো এই ব্যাপারে বিস্তারিত বলা সম্ভব হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই রায়ের পরিপ্রেক্ষিতে যেটা বলার সেটা হচ্ছে হ্যাঁ, মাননীয় বিচারক সিবিআইয়ের প্রাইমারি চার্জশিট এবং যা এভিডেন্স আছে তার বেসিসে তাকে যাবতীয় কারাদণ্ড দিয়েছে, একথা ঠিক। কিন্তু যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যদি কেন বিরলতম 9 ঘটনা বলছে এটা আমরা জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে সেটা ভার্ডিক্টটার উপর দেখে পরবর্তী রিয়াকশন আমরা দিতে পারবো। কিন্তু এর পাশাপাশি যেটা হচ্ছে সে সঞ্জয় রায় তো শুধুমাত্র একজন অভিযুক্ত নয়, তাহলে সঞ্জয় রায় ছাড়া আর কারা? এই প্রশ্নটা শুরুর দিন থেকে আন্দোলনকারী চিকিৎসকরা করেছে, আমরা জুনিয়র ডাক্তাররা করেছি, সাধারণ মানুষের মনের মধ্যেও এখন এই প্রশ্ন। কেন এই প্রশ্ন? কারণ হচ্ছে যে শুধুমাত্র আমরা এই কথা বলেছি এটা নয়, সিএসএফএল সাম্প্রতিক রিপোর্টে পরিষ্কারভাবে এই কথা মেনশন করা আছে যে এক্সট্রা মাল্টিপল ডিএনএ প্রেজেন্স আছে। তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করলো, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এটা মনিটর করলো, অথচ সেই ক্রিমিনালরা যদি এখনও প্রকাশ্যে বাইরে ঘুরে বেড়ায় তাহলে কেমন বিচার? দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাপ যে করার কথা সিবিআই প্রাইমারি চার্জশিটে উল্লেখ করেছে, আমরাও যে কথা যে আন্দোলনের সময় যে কথা তুলেছিলাম, তাহলে সেই জায়গা থেকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তালা থানার ওসিয়া এবং সন্দীপ ঘোষ জামিনে মুক্ত কেন? তাদের এগেনস্টে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা 10ই ডিসেম্বর সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে বলেছিলেন, তাহলে সেই জায়গা থেকে তাদের পদক্ষেপ নিতে আটকাচ্ছে কোথায়? কেন তারা এভিডেন্স টেম্পার করা হলো, কেন ইনভেস্টিগেশনকে হাসাপ করা হলো? এই যাবতীয় প্রশ্ন তো থাকছে। তাহলে কিসের বেসিসে ট্রায়াল এত দ্রুত ট্রায়াল শেষ করে দিলেন? আমরা ভার্ডিক্টের জায়গা থেকে সেই প্রশ্নও খোঁজার চেষ্টা করব। সামগ্রিক ভার্ডিক্টটা এলে আমরা আরও আমাদের বিস্তারিত মতামত একই প্রশ্ন কিছুক্ষণ আগে আশফাকুল্লাহ নাইয়া যা বলছিলেন, অনিকেত মাহাতো একই প্রশ্ন করছেন, একই প্রতিফলন সেই প্রশ্নের। এবং আমার বক্তব্য, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সর্বত্র আজকে সকাল থেকে যে ছবি দেখেছি এবং এই রায় ঘোষণা হওয়ার পর প্রত্যেক জায়গায় প্রত্যেক জেলা থেকে একই ছবি উঠবে, প্রত্যেক জেলা থেকে আওয়াজ উঠেছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।